নমস্কার। আমাদের আজকের গল্প প্রসঙ্গে আসার আগে একটা কথা জেনে নিই। অভিযোগ করছি ভাববে না, কিন্তু এটা আমাদের জানা বড় দরকার। কথা হচ্ছে, হলোটা কি বলুন তো? স্ক্যাটারথর্সের নিবেদনে এর আগে যতবার শার্লক হোমসের গল্প এসেছে, সপ্তাহখানেকের মধ্যে প্রায় 1 লাখ মানুষ শুনে নিয়েছেন গল্পগুলি। না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাইন অফ ফর উপন্যাস ছিল, তাকে আমরা বাদ রাখছি। এছাড়া শার্লক হোমসের এখন অবধি যে 5টি গল্প এসেছে চ্যানেলে, তার প্রথম 4টিতেই এই ঘটনা ঘটেছে। অথচ গত সপ্তাহে শার্লক কাহিনীর ভিউর দিকে তাকালে হাত পা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে আমাদের। আমরা শুধু জানতে চাই, হঠাৎ হলোটা কি? আপনাদের প্রিয় নিবেদনে হঠাৎ এত বিতৃষ্ণা কেন? কি ভুল হয়েছে আমাদের তরফে? অনুগ্রহ করে কমেন্ট বক্সে একবার জানালে বড় উপকার হয়। আচ্ছা, এবার আসি আমাদের আজকের গল্পের কথায়। এর আগে আপনারা সুলেখক সৌম্য সাহার কলমে শুনেছেন সে খাবার খেতে আসে গল্পটি। আজ আবার তার একটি সাহিত্যকীর্তি রইল আমাদের চ্যানেলে। না, গল্পের নাম পড়ে গল্পটি প্রেডিক্টেবল ভেবে ভুল করবেন না মোটেও। তার থেকে শুনে নিন বরং একবার। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, সৌম্য সাহার লেখা জরাসন্ধ। ছোটনাগপুর মালভূমির পশ্চিম প্রান্তে, যেখানটায় সাঁঝোরা নদী একটা অশ্বক্ষুরাকৃতি বাঁক নিয়েছে, সেখানে পর্ণমোচী গাছের বিক্ষিপ্ত বন সৃষ্টি হয়েছে। শোনা যায় পশ্চিম মধ্যবিহারের এই জায়গাটা প্রাচীনকালের এক বিশাল রাজ্যের অংশ ছিল। কিন্তু কাছাকাছির মধ্যে আজ শুধু কয়েক ঘর গ্রাম্য আদিবাসী ও হিন্দুস্তানি চাষির বাস। দু একটা অনুচ্চ টিলা ও কদাকার পাথর পরিবেষ্টিত সমতল মাথার মালভূমি ছড়িয়ে আছে। একটা সরু ঝর্ণাও আছে শুনেছি, কিন্তু সেটা নাকি জঙ্গলের অনেকটা ভিতরে। কাঠুরে ও শিকারী উপজাতিদের পায়ে চলা পথ ছাড়া আর কোনো রাস্তা নেই সেখানে যাওয়ার। তাই এই জায়গাটা এখনো হুড্রু বা জোনা ফলসের মতো পরিচিতি লাভ করতে পারেনি। তাছাড়া বন্য হাতি বেরোনোরও ভয় আছে। আশেপাশে গ্রাম বলতেও কিছু নেই, যা আছে তা প্রায় 8 মাইল দূরে। গ্রামবাসীদের কাছে 3 দিক নদী দিয়ে ঘেরা অনুচ্ছ টিলার ওপরে থাকা এই পাতাঝরা জঙ্গলের নাম মেথাজোড়া জঙ্গল। এই নাম আমি আগে শুনিনি। কোনো ধারণাই ছিল না যে এইরকম একটা জায়গাও আমাদের মতো প্রকৃতিপ্রেমিকের কাছে অজানাই রয়ে গেছে। আমি পেশায় একজন এন্টোমোলজিস্ট, ডক্টর গর্গ ব্যানার্জি। সুপরিচিত জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা ব্রাঞ্চে কদিন আগেই রিসার্চ ফেলো হিসেবে জয়েন করেছি। আমরা খবর পেয়েছি ছোটনাগপুর অঞ্চলের পশ্চিম প্রান্তে এক বিশেষ প্রজাতির মাকড়সা দেখা গেছে। সেই সত্যতা যাচাই এবং স্পেসিমেন সংগ্রহ করার জন্য এক প্রকার জোর করেই আমি এখানে এসেছি। জোর বলতে, এরকম প্রত্যন্ত এলাকায় সাধারণত রিসার্চ টিম নিয়ে আসা হয়। তাতে সিনিয়র রিসার্চার, তাদের জুনিয়র এবং ফিল্ড ওয়ার্কার্সের একটা সংগঠন থাকে। কিন্তু আমি একাই এসেছি। তার কারণ এই খবরের সোর্স খুব একটা পাকাপোক্ত নয়, তাই সাফল্য লাভ করার সম্ভাবনা বেশ কম। তাছাড়া টিমের মধ্যে নানান জটলা ও জল্পনার মধ্যে কাজ করার থেকে নিরিবিলিতে কাজ করা আমার সবসময় বেশি পছন্দের। অন্তত নানাজনের জ্ঞানগর্ভ উপদেশ থেকে কান মাছিয়ে নিজের মতো করে কাজ গোছানো যায়। কিন্তু বিপদসংকুল এই অজানা অরণ্যে আমি কতটা সফল হতে পারবো তা আমার জানা নেই। তবে আমি অহংকার করে বলতে পারি, কলেজ জীবনে আমার থেকে ভালো ফিল্ড ওয়ার্কার পুরো ডিপার্টমেন্টে আর কেউ বোধহয় ছিল না। উপরি পাওনা হিসেবে আমি একজন সার্টিফাইড ফটোগ্রাফার। দু একটা পত্রিকায় আমার তোলা ছবি বেশ প্রশংসিত হয়েছে।
সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আমি নিজেই আমার ফিল্ড রিপোর্ট রেডি করে নিতে পারবো। তাই দিন কয়েকের সমস্ত কাজ মুলতবি করে আমি চলে এসেছি মেথাজোড়ার জঙ্গলে। এখন গ্রীষ্মের শেষ। পর্ণমোচী বন আর দু একটা মিশ্র ছন্দের গাছের দেহ পাতায় পাতায় ছেয়ে আছে। শাল, মহুয়া, পাহাড়ি নিম এসব তো আছেই। এছাড়াও কিছু গুল্ম জাতীয় গাছও ইতস্তত ছড়িয়ে আছে। আমি এখন বসে আছি একটা বড় পাথরের চাইয়ের ওপরে। সামনে সাঁঝরা নদীর একটি ভঙ্গিল গতিপথ ছোট উপত্যকার মতো সৃষ্টি করেছে। দূরে শৃঙ্খলাবদ্ধ ছোট ছোট টিলা। জায়গাটা বড় মনোরম। এই সাঁঝরা নদী চলে গেছে সবচেয়ে নিকটবর্তী গ্রাম ডুংরির দিকে। এখানে আসার সময় ওই গ্রামেরই একজন সুখদেবের ইঞ্জিন ভ্যানে করে এসেছি। ফেরার বন্দোবস্তও করা আছে ওরই গাড়িতে। সন্ধ্যের ঠিক মুখে মুখেই চলে আসবে সুখদেব। আমায় বলেছে সূর্য ডোবার পর জঙ্গলের বাইরে গাড়ি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে। সুখদেব জঙ্গলে ঢুকবে না, কারণ আর 5টা পূর্ব অভিজ্ঞতার মতো ডুংরি গ্রামের বৃদ্ধ লোকজনও আমায় নিরাশ করেনি। বাবু, ও জঙ্গল আচ্ছা নেই হ্যাঁ, উধার জায়দাদের মাত্রায় না, ইধার ও হ্যায় ইধার সে হ্যায়, এই রকম কিছু কথা আর কি। বলাই বাহুল্য, আমি ওনাদের কথায় বাধ্য ছেলের মতো মাথা নাড়লেও এক বিন্দুও কর্ণপাত করিনি। গ্রাম্য লোকজনদের এই এক গেরো, বাইরের লোক গেলেই ওনাদের শত রকম অপদেবতার জন্ম হয়। তবে জঙ্গলে আসার সময় সুখদেবের মুখে শোনা কিছু কথা আমায় একটু হলেও ভাবিয়ে তুলেছিল। কীরকম? প্রায় 100 বছর আগে মেথাজোড়া আজকের মতো খুব একটা ভিড়ান ছিল না। বেশ কয়েক ঘর পরিবার ওখানে বসবাসও শুরু করেছিল। তাদের সাথে ডুংরি, ফুলজোড়া প্রভৃতি আশেপাশের গ্রামের সওদা ও ব্যবসায়িক সম্পর্কও শুরু হয়। কিন্তু গোড়াপত্তনের 20 বছর পর যখন একটা ছোটোখাটো গ্রাম ওখানে গড়ে উঠব করছে, তখনই হঠাৎ ছন্দপতন হয়। কোনো প্রকৃত কারণ ছাড়াই ওখানকার বসবাসকারীরা মেথাজোড়া ছেড়ে চলে আসতে থাকে। কেউ চলে আসে ডুংরিতে, তো কেউ একেবারে ওই এলাকা ছেড়েই পালিয়ে যায়। সবাই নানা রকম প্রাকৃতিক প্রতিকূলতার অজুহাত দিয়েছিল, কিন্তু আড়ালে আবটালে সবাই জানত এর পিছনে ভয়ানক কিছু একটা আছে। এখনো এদিকে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ তেমন আসে না। আসলেও সন্ধ্যের আগেই ফিরে যায়। এছাড়া সুখদেব একটা বিষয়ে আমাকে সতর্ক করে দিয়েছে। আর যাই হোক, আমি যেন খুব একটা গভীর জঙ্গলে না যাই। হ্যাঁ, বন্যজন্তু তো আছেই, তবে সবচেয়ে বেশি ভয়ের হলো জঙ্গলের ভিতরে থাকা একটা খালি বাড়ি। জঙ্গলের ভিতর বাড়ি? আমিও ঠিক এই একই প্রশ্ন করেছিলাম সুখদেবকে। তার উত্তরে ও ভাষা ভাষা গল্পে বলেছিল বাড়িটা বানিয়েছিল তখনকার সময়ের এক মোটামুটি অবস্থাপন্ন আদি বাসিন্দা। সে ঠিক করেছিল ধীরে ধীরে বনের গাছ কেটে একটা ছোট্ট গ্রাম গড়ে তুলবে। আরও কয়েকটা বাড়িঘরও তৈরি হচ্ছিল, কিন্তু ওই 20 বছরের মাথায় কি যে হলো, সবাই ওখান থেকে চলে আসে। বেশ কিছু বাড়িঘর ঝড়ে বৃষ্টিতে ধসে গেলেও ওই বাড়িটা নাকি এখনো টিকে আছে, এবং ফোকলোরের মতো ওই জায়গা ঘিরে দানা বেঁধেছে বেশ কিছু আজগুবি ঘটনা। শোনা যায় মাঝে মাঝে কোনো পথভ্রষ্ট কাঠুরে বা রাখাল দূর থেকে ওই বাড়ির চারপাশে অলৌকিক এক মনুষ্য মূর্তিকে হাওয়ায় ভেসে প্রদক্ষিণ করতে দেখেছে। কথাটা শুনেই সকালের শান্ত সূর্যালোকেও আমার শীততারা একটু হলেও কেঁপে উঠেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম এই গল্পের উৎপত্তি ঠিক কিভাবে হয়েছে, কিন্তু সুখদেব কথাটা এড়িয়ে গেছে, যেন এই নির্জন বনপথে এ নিয়ে কোনো কথা বলা বারণ। যাই হোক, অমন জায়গায় বেয়ারা গোছের একটা বাড়ি থাকবে, এই ভাবনাটাই আমায় বেশি কৌতূহলী করে তুলেছিল। মনে রীতিমতো রহস্যের আমিষ গন্ধ পেয়েছিলাম। ঘন জঙ্গল, ফাঁকা বাড়ি, অলৌকিক গাল গল্প, সব মিলিয়ে চোরা শিকারী বা উগ্রপন্থীদের দারুণ আড্ডা। সুতরাং একটা ফেলুদা সত্তা যে জেগে ওঠেনি তা নয়,
তবে ব্যাগে নতুন ল্যাপি, একটা ফুজি ফিল্মের ক্যামেরা, ম্যাক্রো লেন্স এইসব রয়েছে। তাই বিশেষ রিস্ক নিইনি বাড়িটার সন্ধান করার। সূর্য এখন মাথার ওপরে। আমি সঙ্গে আনা শুকনো কিছু খাবারের সদ্গতি করে উঠে পড়লাম। দুপুরের এই সময়টা বেশ গরম হয়ে ওঠে চারপাশ। শুকনো পাতা, অবিশ্রান্ত ঝিঝি আর উইয়ের ঢিপি। আমি ছোট পাথরের টুকরো, পড়ে থাকা কাঠের গুঁড়ি এইসব তুলে তুলে পর্যবেক্ষণ করছি, যদি কাঙ্ক্ষিত উর্ণনাভর সন্ধান পেয়ে যাই। কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। এমন সময় ঘাড়ের ওপর এক ফোঁটা কি যেন পড়ল, আর পড়ার সঙ্গে সঙ্গেই মৃদু একটা জ্বালা অনুভব করলাম। সঙ্গে সঙ্গে মুখ তুলতেই গালে আর কপালে আরও দু ফোঁটা পড়ল এবং মৃদু প্রদাহ ছড়িয়ে পড়ল মুখের চামড়ায়। অ্যাসিড বৃষ্টি, সঙ্গে ছাতা নেই। জোর বৃষ্টি আসলে চামড়া দারুণ ক্ষতি হয়ে যাবে। তাছাড়া আমার ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র, আমার ল্যাপটপ আছে, সেগুলো যাতে না ভেজে সেদিকেও খেয়াল রাখতে হবে। আমি আর 7-5 না ভেবে গভীর বনের দিকে দৌড় দিলাম, যদি সেখানে কোনো ঝাঁকড়া গাছ পাওয়া যায়। এতক্ষণ মেঘের ফাটল দিয়ে একটু একটু রোদ আসছিল, সেটাও সম্পূর্ণভাবে উধাও হলো। আকাশের পরতে পরতে মেঘ জমেছে। অ্যাসিড বৃষ্টি একটু পরেই থেমে গিয়েছিল, কিন্তু বিপদ কাটেনি। এই গ্রীষ্মের প্রথম কালবৈশাখীর সাথে আমার পরিচয় বোধ হয় এখানেই হবে। জোর বৃষ্টি নামলে তো ক্ষতি আছেই, তার উপর বাতাস আচমকাই থেমে গেছে। ঝড় ওঠার সংকেত। একটা বুনো নিম গাছের তলায় দাঁড়িয়ে এসব ভাবছি, এমন সময় একটু দূরে গাছের আড়াল থেকে একটা ধূসর কিছু চোখে পড়ল। একটা দেওয়াল না? পাহাড়ি বনে দেওয়ালকে গাঁথবে? তখনই মনে পড়ল, আরে এটাই সেই ভুতুড়ে বাড়ি নয় তো? আমার বুক হঠাৎ ধক করে উঠল। তবে কি নিজের অজান্তেই বাড়িটার কাছে চলে এসেছি দৌড়তে দৌড়তে? তা একদিক থেকে ভালোই হয়েছে, জোরে বৃষ্টি এলে অন্ততপক্ষে একটা আশ্রয় পাওয়া যাবে। হাত ঘড়িতে দেখলাম 3টে বাজে। আকাশে মেঘ জমে চারপাশ কালো করে দিয়েছে, আর ঘণ্টাখানেক পরেই সন্ধে নেমে আসবে। হঠাৎ একটা চাপা গর্জন শুনতে পেলাম। মেঘ ডাকছে। 2-3 ফোঁটা বৃষ্টিও শুরু হলো। আমি আর গাছতলায় দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। দ্রুত পায়ে ঝোপঝাড় ঠেলে এসে দাঁড়ালাম বাড়িটার ঠিক সামনে। ঠিক তখনই আকাশের বুকে এক ঝলক আলো দেখা গেল, আর তারপরেই করকর করাত শব্দে খুব কাছেই কোথাও বাজ পড়ার আওয়াজ পেলাম। বিদ্যুতের আলোতে বাড়িটাকে এবার স্পষ্ট দেখতে পেলাম। মজবুত ইটের তৈরি বাড়ি, নইলে এতদিন টিকে থাকতে পারে না। কয়েক জায়গায় ছোট ছোট চারা গজিয়ে গেছে। একটা ভাঙা কাঠের দরজাও দেখতে পেলাম। ভাবছি এই বাড়িতেই আপাতত আশ্রয় নেব কিনা, এমন সময় জোরে বৃষ্টি আরম্ভ হলো। আমি আর কিছু না ভেবে দরজা ঠেলে ঢুকে পড়লাম বাড়িটার ভিতরে। বাড়ি বলা ভুল হবে, একটা বড়সড় ঘর মাত্র। দেখলেই বোঝা যায় বহু বছর মানুষের স্পর্শ পায়নি। সত্যিই সবাই জায়গাটা এড়িয়ে চলে। অন্ধকার নেমেছে। ঘড়িতে 3:30। গাছপালার ফাঁক দিয়ে যেটুকু যা আলো জঙ্গল ভেদ করে আসছিল, সেটাও ইটের দেওয়ালে বাঁধা পেয়েছে। আমি মোবাইলের টর্চ জ্বাললাম। ঘরের ছাদটা সম্ভবত টালির, তাতে বৃষ্টির মৃদু শব্দ শোনা যাচ্ছে। বাড়ির ওপরে বিশাল মহিরুহের আচ্ছাদন চোখে পড়েছিল। সম্ভবত এই কারণেই জোর বৃষ্টির প্রকোপ থেকে বেঁচে গিয়েছে বাড়িটা। কিন্তু গাছের শিকড় বিস্তার লাভ করেছে ঘরের দেওয়াল ও মেঝেতে, যার ফলে বেশ কিছু জায়গা, বিশেষ করে মেঝের খানিকটা বিশ্রী রকমভাবে ফুলে ফেপে উঠেছে। একটা লম্বা ফাটল খেলে গেছে ফোলা অংশটার মাঝখান দিয়ে। ঘরটার দিকে চেয়ে থাকতে থাকতে আলো আঁধারি সোদা গন্ধের মাঝে হারিয়ে গিয়েছিলাম।
সম্বিত ফিরল একটা তীব্র দরাম শব্দে। ঝড় উঠেছে। সেই হাওয়ায় জোরে ভাঙা দরজাটা সশব্দে আছাড় খেয়েছে ভিতরের দেওয়ালে। আমি পাল্লা দুটো ভেজিয়ে ভিতর দিয়ে মরচে ধরা শেকলটা তুলে দিয়ে ঘরের ভিতর দিকে এগিয়ে গেলাম। মেঝের ফাটল সামলে পাশের দেওয়াল বরাবর একটু কোণার দিকটা কিছুটা কম পরিষ্কার মনে হলো। সেই দিকেই এগোচ্ছিলাম। ঠিক এমন সময় মোবাইলের আলোয় দেওয়ালের পাশেই কিছু একটা চোখে পড়ল, যেটা কোনোভাবেই তার পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে খাপ খায় না। তুলে নিয়ে ভালো করে দেখতেই বুঝতে পারলাম জিনিসটা একটা পুরনো ডিজিটাল সাউন্ড রেকর্ডার। ঠিক এরকমই একটা রেকর্ডার ছিল আমার কাকার কাছে। তখন আমার বয়স ওই 10। কাকা ছিল সাংবাদিক, ওর খুব কাজে আসতো রেকর্ডারটা। আমার হাতেরটা তো অনেক দিন ধরেই এখানে পড়ে আছে বলে মনে হলো, কিন্তু এই জায়গায় টেপ রেকর্ডার কেন? জঙ্গলের আদিবাসীরা বা চাষাভুষো মানুষরা তো আর এই জিনিস ব্যবহার করে না। এটা তবে কার? রেকর্ডারটার মধ্যে কিছু রেকর্ড করা থাকতে পারে, হয়তো সেটা থেকেই এর মালিকের সন্ধান পাওয়া যেতে পারে। তবে এতদিন পড়ে আছে এটা, আজ আর চালু হবে কি? আমি কয়েকটা বাটন প্রেস করে দেখলাম, না, কোনো কিছুই হচ্ছে না। এমন সময় একটা সম্ভাবনা আমার মাথায় এলো। ছোটবেলায় দেখতাম কাকা একটা ছোট্ট চিপের মতো অংশ মাঝে মাঝে বের করতো নিজের রেকর্ডারটা থেকে, যেটায় সব কথা রেকর্ড করা থাকতো। পরে বুঝতে পেরেছি ওটা ছিল মেমোরি কার্ড। এটাতেও যদি সেরকম ব্যবস্থা থাকে। আমি মোবাইলের আলোয় যন্ত্রের পিছন দিকটা দেখতেই একটা ছোট সুইচ খুঁজে পেলাম, আর ওটা একটু চাপ দিতেই খচ করে একটা পাতলা জিনিস বেরিয়ে এলো। মেমোরি কার্ড। যন্ত্রটির স্মৃতি এখন আমার হাতের তালুতে। আমার ল্যাপটপ আছে, ব্যাগে খুঁজলে হয়তো একটা কার্ড রিডার বা ইউএসবি কানেক্ট করার জ্যাকও পেয়ে যেতে পারি। যদিও এটা বেশ পুরনো, কিন্তু যদি কোনোভাবে ল্যাপটপের সঙ্গে সংযোগ ঘটানো যায় তবেই কৌতূহল নিবৃত হবে। আমি ঘরের এক কোণে একটু পরিষ্কার জায়গা দেখে বসে পড়লাম। ল্যাপটপটা কোলের ওপর রেখে অন করলাম। ব্যাগটা হাতড়ে একটা কার্ড রিডারও পাওয়া গেল। সেটা ইউএসবি পোর্টে লাগিয়ে মেমোরি কার্ডটা প্রবেশ করাতে স্ক্রিনে ভাইরাস স্ক্যানিং শুরু হলো। না, কোনো থ্রেট নেই। কিছুক্ষণ পরেই ফাইল ওপেন করার ডায়লগ বাক্সটা ফুটে উঠল, অর্থাৎ রেকর্ডার রহস্য সমাধানের পথে। দেখা যাক কোন অডিও ফাইল আছে। ফোল্ডারটা ওপেন করতেই কয়েকটা অডিও ক্লিপ দেখতে পেলাম। সবগুলোই প্রায় রেকর্ড 1, 2, 3 এইভাবে পরস্পর সাজানো, কেবলমাত্র একটা ছাড়া। সেটার নতুন নামকরণ করা হয়েছে ডু নট ওপেন। আশ্চর্য! আমি নিজের মনেই স্বগতোক্তি করলাম, এটা কি সত্যি কেউ খুলতে বারণ করছে, নাকি সাংকেতিক কিছু লেখা? বৃষ্টি এখনো ধরার নাম নেই। ল্যাপটপে সময় দেখাচ্ছে 4:05। বিকেল নামছে। সেই সঙ্গে বাড়ছে আমার কৌতূহলের পারদ। ডু নট ওপেন। ফাইলটা খুলতে নিষেধ আছে। কি আছে অডিওটায়? গুপ্ত কিছু, যেটা শুনলে গোপন কোনো রহস্য ফাঁস হয়ে যাবে। মনুষ্য পর্যায়ের প্রাণীদের এই এক মহৎ দোষ বা গুণ, অতিরিক্ত কৌতূহল। ধ্রুব সত্য, যে জিনিসের ওপর নিষেধাজ্ঞা সেই জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানার আগ্রহ জন্মায় আমাদের। আমি সবার প্রথমেই ডু নট ওপেন লেখা ফাইলটাই প্লে করলাম। 7.5 মিনিটের অডিও। কোনো কথা বা রেকর্ডিং শুনতে পাচ্ছি না। খুব সম্ভবত মাঝে মাঝে একটা ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ভলিউম হাই করে কান খাড়া করে বসে থাকলাম। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 3.5 মিনিটের মাথায় খুব জোরে বিদ্যুৎ চমকালো, আর সঙ্গে সঙ্গে একটা ঘরঘর শব্দ বেরিয়ে এলো আমার কোলে রাখা যন্ত্রের স্পিকার থেকে। তারপর কানে এলো একটা রহস্যময় শব্দ।
শব্দটা কিসের তা আমার জানা নেই, স্পষ্টতই বাঁশি জাতীয় কিছু, কিন্তু ঠিক তাও নয়, কারণ একটা দীর্ঘশ্বাসও যেন ফুটে উঠছে শব্দের সাথে। আমি এককালে যন্ত্রসঙ্গীত চর্চা করেছিলাম, গিটার, হারমোনিকা ইত্যাদি, কিন্তু এইরকম অদ্ভুত সুর আগে কখনো শুনিনি। আমি ল্যাপটপটা কানের কাছে তুলে নিয়ে ভালো করে শুনতে থাকলাম এবং একটা ব্যাপার আমি খেয়াল করলাম, দুটো আলাদা সুর একসাথে বাজানো হচ্ছে, একটা একটু চড়ার দিকে, অপরটা খাদের দিকে। দুটো আলাদা যন্ত্র একসাথে বাজানো হয়েছে হয়তো। পাক্কা 2 মিনিট পরে অদ্ভুত সুরটা থামল, আবার সব চুপচাপ। আমি ফরওয়ার্ড করতে যাব, এমন সময় একটা গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে এলো ল্যাপটপের স্পিকার থেকে। অবশেষে আমি এই অপবিত্র সুর বাজালাম। যদি গ্রাম্য গুণিনের কথা সত্যি হয়, তবে আজ তাদের ঘুম ভাঙবে। আমি ওদের প্রতীক্ষায় বসে আছি। একজন রোজই আসে বাইরের পরিবেশ থেকে, কিন্তু অপরজন এখনো কোথায় ঘুমিয়ে আছে তা জানা যায়নি। তার খিদেই নাকি সব থেকে বেশি, আর হবে নাই বা কেন? প্রায় 70 বছর পর ওর ঘুম ভাঙবে। গলার স্বরটা কিছুটা কাঁপল, হয়তো যান্ত্রিক ত্রুটি। আমার বেঁচে থাকার নিশ্চয়তা কম, কিন্তু সত্য উদ্ঘাটনের জন্য আমায় এই ঝুঁকি নিতেই হবে। আমি বেঁচে থাকলে এই মেথ হাজরার অভিশাপ নির্মূল করে তবেই ফিরব। আর আমি মারা গেলে এই রেকর্ডার যার হাতে পড়বে, ঈশ্বর করেন সে যেন বাকি রেকর্ডগুলো শুনে তারপর এই অডিওটা প্লে করার কথা ভাবে। আবার অনেকক্ষণ চুপ। বাইরে ঝড়ের শব্দ থেমে গিয়েছে, বৃষ্টির বেগ বেড়েছে, আর ঘরের উষ্ণতা বেশ খানিকটা কমে এসেছে যেন। আমি বড় বড় চোখে চেয়ে আছি স্ক্রিনের দিকে। একটা দরজা ধাক্কানোর শব্দে চমকে উঠলাম। কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। না না, আমার ভুল, শব্দটা আসছে ল্যাপটপের প্লে করা অডিও থেকে। সামান্য অস্পষ্ট নিচু গলায় কেউ কথা বলছে। मैं अंदर आ जाऊं? तुम जाग चुके हो क्या? একটা মহিলা কণ্ঠ বারবার দরজা ধাক্কাচ্ছে আর নিচু গলায় কিছু বলছে। আবার সেই পুরুষের কণ্ঠ শুনতে পেলাম, অবশ্য সেটা এখন ফিসফিসের পর্যায়ে। সে এসেছে। কি বিভৎস সে! দেওয়ালের একটা ফাটল দিয়ে আমি এক ঝলক দেখেছি। হাওয়ায় ভেসে থাকা একটা নারী মূর্তি। সে পাগলের মতো সারা বাড়িটা প্রদক্ষিণ করছে আর কাকে যেন ডেকে চলেছে। আমি কেন এই সুর বাজালাম? এই স্বর আমি বুঝতে পেরেছি ও কাকে আহ্বান করে এসেছে এতদিন। আমায় যে করে হোক এখান থেকে পালাতে হবে, নইলে মৃত্যু অবধারিত। এরপর একটা ছুটে পালানোর শব্দ শুনতে পেলাম, যেন ফাঁপা মেঝের ওপর দিয়ে কেউ দৌড়ে গেল। তারপর দরজা খোলার শব্দ, আর তারপর একটা অমানসিক শব্দ সমষ্টি ভেসে এলো ল্যাপটপের স্পিকার থেকে, যার সবটা বোঝা গেল না, কিন্তু কেউ যেন প্রচণ্ড উল্লাসে জোরে চিৎকার করে উঠল। সেই সঙ্গে এক পুরুষ কণ্ঠের তীব্র আর্তনাদ শোনা গেল। ব্যাস, তারপর সব চুপ। এইখানেই শেষ হলো অডিও ফাইলটা। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। বৃষ্টির বেগ এখন বেশ কম, তবে সন্ধ্যাকালীন ঝিঝির কনসার্ট শুরু হয়েছে, আর শুনতে পাচ্ছি আমার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ। একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি, টেপ রেকর্ডারটি যে ভদ্রলোকের, তিনি প্রাণ হারিয়েছেন অথবা কোনো কিছুর আক্রমণে বীভৎস রকমভাবে আহত হয়েছেন। কিন্তু কে আক্রমণ করলো তাকে? সুখদেবের কাছে শোনা গল্পগুলো মনে পড়ল। তাহলে সত্যিই কি অলৌকিক কিছু বাড়ির ত্রিসীমানা প্রদক্ষিণ করে?
একবার শিউরে উঠলেও আমার যুক্তিবাদী মন সেসব মানতে চাইল না। না, এরকম কখনো হতে পারে না। এসব কোনো প্র্যাকটিক্যাল জোক অথবা এই জায়গার স্থান মাহাত্ম্য প্রচার করার প্রচেষ্টা। পরক্ষণেই মনে হলো আমার যুক্তিবাদী চিন্তা থেকে কুসংস্কার ভরা কথাগুলোই এই পরিস্থিতিতে বেশি প্রযোজ্য। তাই যদি হয় তবে বেশ কিছু খটকা আছে যেগুলো আমার মাথায় ধাক্কা দিল। টেপ রেকর্ডারটার বয়স অনুযায়ী বিগত 15 থেকে 20 বছরের মধ্যে এটা ব্যবহার করা হয়েছিল, আর আজ 2020 সালে আবার আমি সেটাকে কাজে লাগাচ্ছি। সত্যি কি এত বছর কেউ আসেনি এদিকে? দ্বিতীয়, কোনো অপবিত্র সুর বাজানোর কথা বলা হয়েছে। আমি একটু আগে যে অদ্ভুত সুরটি শুনতে পেয়েছিলাম সেটাই কি? তাই যদি হয় তার মানে আজকেও আমার গলাটা শুকিয়ে এলো। এইভাবে শুধু ভাবতে থাকলে হবে না, আমাকে আগে পুরো ঘটনাটা জানতে হবে। আমি বাকি অডিওগুলো একসাথে ক্রম অনুসারে প্লে করলাম আর সবগুলোই মন দিয়ে শুনতে থাকলাম। ধীরে ধীরে আমার চোখের সামনে খুলে গেল একটা রহস্যময় জগতের দরজা। যেন প্রাচীন উপকথার কোনো অন্ধকারাচ্ছন্ন পর্যায়ে উপস্থিত হয়েছি। প্রতিটা অডিও ফাইল 7-8 মিনিটের বেশি নয়, মোট 5টি ফাইল। বক্তার কণ্ঠস্বর পরিষ্কার ও গম্ভীর। আমি শতানিক বোস, একজন প্যারানর্মাল রিসার্চার। আমাদের ইনস্টিটিউটের কিছু পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে মেথ হাজরা জঙ্গলের কথা জানতে পারি। এই কেসটাকে আনসলভড ক্যাটাগরি রেডের আন্ডারে রাখা হয়েছে। ক্যাটাগরি রেড অর্থাৎ বিপজ্জনক কেস। এটা অন্তত আমাদের সংস্থার 3 জন সদস্য কোনো রকম এভিডেন্স ছাড়াই নিখোঁজ হয়েছেন এই কেস স্টাডির সময়। আমার কর্মজীবনে অনেক ভৌতিক অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছি, কিন্তু এরকম ইন্টারেস্টিং আউটডোর কেস আমার হাতে আসেনি। তাই আমি এই কেসটাকে রিওপেন করার সিদ্ধান্ত নিই। আগেই বলেছি, এই কেসের কোনো এভিডেন্স বা ডেটা আমার কাছে ছিল না। তাই সবার প্রথমে আমায় বেশ কিছু তথ্য সংগ্রহ করতে হয়। জায়গাটার ভৌগোলিক অবস্থান পশ্চিম বিহারের এক মালভূমি এলাকায়। এখানকার সার্ভে সরকারের তরফ থেকেও খুব একটা গুরুত্বর সাথে করা হয়নি, তাই ভালো ম্যাপও পাইনি। অতএব আমায় ভরসা করতে হয়েছে আশেপাশের গ্রাম্য লোকজনদের কথায়। সবার প্রথমেই আমি তদন্ত সূত্রে যাই ফুলঝোরা গ্রামের প্রধান বিশেন সিং রপ্তানের কাছে। গ্রাম্য বৃদ্ধ লোকজনদের কাছ থেকে কিভাবেই জঙ্গলের অতীত জেনেছিলাম সে প্রসঙ্গে না আসাই বাঞ্ছনীয়। যে তথ্যগুলো কাজের সেটাই গুছিয়ে বলবার চেষ্টা করছি। আজ থেকে প্রায় 100 বছরেরও আগে এই জঙ্গলে মধ্য ভারত থেকে কিছু বানজারা দল এসে প্রথম বসবাস শুরু করে। তারা বন জঙ্গল সাফ করে বসতি স্থাপনের উদ্যোগ নেয়। কিন্তু ওই জঙ্গলে আগে থেকেই বসবাস ছিল কিছু অসভ্য আদিবাসীদের। স্বভাবতই তারা বাধা দেয় বানজারা দলটিকে, কিন্তু সংখ্যায় কম হওয়ায় আর সামান্য তীরধনুক নিয়ে প্রৌঢ় আদিবাসীরা পেরে ওঠেনি 2-1টা দোনলা বন্দুক তরোয়াল সজ্জিত বুদ্ধিমান যাযাবরদের সাথে। বেশ কয়েকজন আদিবাসী মারা যেতেই বাকিরা পালিয়ে যায়। কিন্তু একজন বৃদ্ধ আদিবাসী ওই জিপসিদের কাছে আশ্রয় ভিক্ষা করে। জয়ের উল্লাসে যাযাবর দলের সর্দার তাকে মার্জনা করে ও আশ্রয় দেয়। এই দলের মধ্যে এক চৌকস ছেলে ছিল যার নাম ছিল ধরম। সে সাহসী, বুদ্ধিমান এবং একটু পড়াশোনা জানা লোক। সে লক্ষ্য করে বৃদ্ধ আদিবাসী মাঝে মাঝে একটা বাঁকা নদীর ধারে ছোট্ট টিলার কাছে গিয়ে কি যেন করে। কৌতূহল হতে একদিন সে গিয়ে দেখে বৃদ্ধ একটা পাথরের কাছে গিয়ে একটা অদ্ভুত দেখতে বাঁশি হাতে নিয়ে নানান অঙ্গভঙ্গি করছে, অনেকটা ঠাকুর পুজোর মতো। ধর্ম সেদিন বৃদ্ধকে হাতে নাতে ধরে ফেলে এবং তার এহেন আচরণের কৈফিয়ত দাবি করে, নইলে সর্দারের কাছে নালিশ করার হুমকি দেয়। যথারীতি বৃদ্ধকে সবকিছু খুলে বলতে হয়। ভাঙা ভাঙা হিন্দিতে বৃদ্ধ যা বলে তা অনেকটা এইরকম: অতীতকাল থেকে তারা বংশ পরম্পরায় এক প্রাচীন অপদেবতার পুজো করে আসছে, যে দেবতাই অরণ্য, নদী ও পাহাড়ের নিদ্রিত রক্ষক। কিন্তু তার উপকারিতার থেকে বিভৎস অপকারী দিকের পাল্লাই ভারী। সে যতখানি এলাকা জুড়ে রাজত্ব করে
তার মধ্যে কোথাও কোনো মনুষ্য শিশু জন্মগ্রহণ করলেই তার দেহে অধিষ্ঠান লাভ করে, যার ফলে শিশুটি জন্মগ্রহণ করে একই শরীরে দুটো আলাদা সত্তার অস্তিত্ব নিয়ে। একটি তার নিজস্ব প্রাণ ও অপরটি দেবতারূপী পিশাচের। এখানেই শেষ নয়, শিশুটির বংশের উপরেও নেমে আসে মৃত্যুর করাল ছায়া। সেই পিশাচ দেবতা নিদ্রা ভঙ্গ হওয়ার পর খাদ্য হিসাবে গ্রহণ করতে শুরু করে মানুষের প্রাণ। সেজন্য এতদিন বৃদ্ধদের আদিবাসী দঙ্গলে কোনো মেয়ে অন্তঃসত্ত্বা হলেই সঙ্গে সঙ্গে তার ভ্রূণ বিনষ্ট করে ফেলা হতো, আর তাই তাদের বংশবিস্তার বন্ধ হয়ে যায়। দলে দলে লোকসংখ্যা কমতে থাকে। ক্রমে ক্রমে শুধুমাত্র প্রৌঢ় ও বৃদ্ধ কয়েকজন বেঁচে থাকে, যাদের হারিয়ে যাযাবরের দল জঙ্গল দখল করে। তবে এই অপদেবতার হাত থেকে মুক্তি লাভেরও এক উপায় আছে, কিন্তু তার জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সে সাহস ওদের দলের কারো ছিল না। অপদেবতার সত্তা নিয়ে জন্মানো শিশুর জন্মের 10 দিনের মাথায় তাকে হত্যা করতে হবে এবং মৃতদেহটিকে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত করে ফেলতে হবে, যার একটা অংশ পুঁতে ফেলতে হবে মাটিতে আর অপর অংশ ছুঁড়ে ফেলে দিতে হবে জঙ্গলে। কিন্তু খবরদার 2 কর্তিত দেহাংশের কাটা অংশ কখনোই যেন মুখোমুখি না থাকে। এইভাবে অপবিত্র দেবতা দুটো দেহের পুনর্মিলন যাতে ঘটাতে না পারে তার ব্যবস্থা করা হয় এবং সবশেষে এক মন্ত্রপুত বাঁশি বাজিয়ে দেবতাকে চির নিদ্রায় শোয়ানো হয়। বৃদ্ধ ধরমকে এবার তার হাতের অদ্ভুত বাঁশিটি দেখায়। আসলে সেটা একটা বানরের মাথার খুলি, যার দুদিক থেকে 2খানা কাঠের নল বেরিয়ে এসেছে। একটা একটু মোটা, অপরটা সরু। দুটো নলের গায়ে 7টা করে ছিদ্র। প্রাচীন সংস্কার অনুযায়ী 2 জন বাঁশির দুটো নলে একসাথে ফুঁ দেয়, যার ফলে দুটো আলাদা সুর তৈরি হয়। এই পবিত্র সুর 2 আত্মাকে তাদের নিজস্ব দেহাবশেষে বন্দী রাখতে সক্ষম। বৃদ্ধের কথায় স্বাভাবিকভাবেই ধর্ম অবিশ্বাস করে ও জোর করে বৃদ্ধের কাছ থেকে বানর করটির বাঁশি কেড়ে নেয়। এরপর রূপকথার মতো কয়েকটা বছর কেটে যায়। ধর্ম কালক্রমে দলের সর্দার হয়। সে নতুন উদ্যমে শুরু করে গ্রাম পত্তনের কাজ। তার বিয়ে হয় দলের এক মেয়ে লখিয়ার সাথে। যথারীতি তাদের ঘরে নতুন অতিথি আসার সময় হয়। এখানে আসার পর এই প্রথম কেউ মাতৃত্বের স্বাদ পেল। এতদিনে ধর্ম ওই নদীর ধারে টিলা পাহাড়ের জঙ্গলে কিছু জায়গা পরিষ্কার করে চুন সুরকির গাঁথনি দেওয়া মজবুত ঘরও তুলেছে। কিন্তু সেই বাড়িতে যখন তার প্রথম সন্তান ভূমিষ্ঠ হল, তাকে দেখে ধর্ম আঁতকে উঠল। মনে পড়ে গেল আদিবাসী বৃদ্ধের কথা। যে শিশু জন্ম নিয়েছে তার শরীরে দুটো মাথা, যেন দুটো আলাদা শরীর কেউ জুড়ে দিয়েছে। আর আশ্চর্যের ব্যাপার, একটা মাথা স্বাভাবিক হলেও অপর মাথাটি আকারে বেশ বড় এবং অস্বাভাবিক রকমের লাল। ধর্ম ভয় পেলেও নিজের সন্তানকে ত্যাগ করতে পারল না। কিন্তু যত দিন যেতে লাগলো ততই সারা এলাকা জুড়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। কে বা কারা যেন গবাদি পশুদের নৃশংসভাবে হত্যা করে ভক্ষণ করে যাচ্ছে। এরপর ব্যাপারটা চরমে পৌঁছল যখন 2-1 করে মানুষ উধাও হতে শুরু করল। শেষে একদিন ধর্মের স্ত্রীর ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল গভীর জঙ্গলে। ততদিনে ওর বিশ্বাস ঠেকেছে তলানিতে, তাই ও ঠিক করল নিজেই হত্যা করবে তার অপত্যকে। ধর্মের সন্তানও বেশ বেড়ে উঠেছে এতদিনে। তার 2 মাথা আর একটা কথা বলতে পারে না, লাল মাথাটা। কিন্তু অপর মাথাটি সুস্থভাবে মেয়েলি গলায় কথা বলে, অথচ দেহে ফুটে উঠছে পুরুষালী ভাব, অর্থাৎ উভলিঙ্গ। হয়তো জঙ্গলের অপদেবতাটি নিজে উভলিঙ্গ। এক রাতে ধর্ম তার কিছু বিশ্বস্ত অনুচর নানা বাধা বিপত্তি পেরিয়ে হত্যা করে কিম্ভূত কিমাকার মনুষ্য সন্তানটিকে। তারপর বৃদ্ধের বর্ণিত উপায়ে 2 দেহ দ্বিখণ্ডিত ও বিপরীতমুখী করে তার সদ্গতি করে। রক্তিম মস্তক বিশিষ্ট অংশটি কবর দেওয়া হয় মাটি খুঁড়ে, আর অপর অংশটি ছুঁড়ে ফেলা হয় দূরে জঙ্গলে। হয়তো সেটা শেয়াল বা হায়নার খাদ্যে রূপান্তরিত হয়। সবশেষে ধর্ম নিয়ে আসে বৃদ্ধের কাছ থেকে কেড়ে নেওয়া বাঁশিটা। সে এবং আরো একজন মিলে বাঁশিতে ফুঁ দেয়। পরপর একটা একটা করে আঙুল বসাতে থাকে 7খানা ছিদ্রতে। 2খানা বাঁশি থেকেই সমান্তরালে বেরিয়ে আসে চড়া ও খাদের আশ্চর্য সুরেলা মেলবন্ধন। শোনা গেছে ওই সময় সবাই পায়ের তলার মাটিতে কম্পন অনুভব করেছিল।
এই ঘটনার পর মানুষ মরা বন্ধ হয়েছিল ঠিকই, কিন্তু পরদিন রাত থেকেই এক শূন্যে কুঁকড়ে থাকা মূর্তিকে দেখা যায় জঙ্গলে ঘুরে বেড়াতে। সে নাকি অস্ফুট হিন্দিতে কাউকে ডেকে চলত সারা রাত। ধর্ম বুঝতে পেরেছিল সেই জোড়া দেহের এক অংশের আত্মাই প্রদক্ষিণ করে সারা জঙ্গল। অর্থাৎ কিছু একটা কারণে মন্ত্রপুত বাঁশি পুরোপুরি কাজ করতে পারেনি দুজনকেই চিরনিদ্রায় আবদ্ধ করতে। অশরীরী আতঙ্ক এবং বিপদের কথা কল্পনা করে ধর্ম তার দল নিয়ে চলে আসে ডুংরি গ্রামে। আর লোকমুখে উপকথার মতো প্রচার পায় তাদের দুর্ভাগ্যের কথা। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাঁওতালিদের মুখে মুখে জঙ্গলের নাম ছড়িয়ে পড়ে মেথহাজোড়ার জঙ্গল। মেথহার অর্থ সাঁওতালি ভাষায় শরীর, অর্থাৎ জোড়া শরীরের জঙ্গল। এরপর ধর্ম দ্বিতীয় বিবাহ করে এবং সুস্থ স্বাভাবিক সন্তানের পিতা হয়। তার সন্তান শার্দুল এখন বৃদ্ধ হয়েছে। সে এখন ওই ডুংরি গ্রামেই থাকে। ফুলঝোড়া থেকে গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ করার পর আমার পরবর্তী কর্তব্য স্থির করে ফেলি। ঠিক করি ডুংরি গ্রামে ধর্ম নামে লোকটির পুত্র শার্দুলের কাছে যাব। আমার আশা ছিল আরো বেশি কিছু জানতে পারবো সেখানে গিয়ে। ডুংরিতে এসে এক আশাতীত ঘটনা ঘটে। বৃদ্ধ শার্দুলের দেখা তো পাই, তার উপর কথায় কথায় জানতে পারি সেই মন্ত্রপুত অলৌকিক বাঁশিটাও নাকি তার কাছে আছে। অমন জিনিস চোখে দেখবার সুযোগ আমি ছাড়িনি। অনেক বোঝানোর পর বৃদ্ধ আমায় বাঁশিটা দেখায়। আমি হাতে নিয়ে দেখি আসলে এটি একটি পশু করটি দিয়ে তৈরি, বাঁদর জাতীয় কিছু। করটির দুদিক থেকে বেরিয়ে আসছে দুখানা কাঠের বাঁশি। প্রতিটি বাঁশিতে 7টা করে ছিদ্র, যেমনটা শুনেছিলাম ফুলঝোড়ার বিশেন সিং এর কাছে। এরপর একটা দুঃসাহসিক প্রস্তাব পেশ করি বৃদ্ধের কাছে। আমি তাকে বাঁশিটা বাজাতে বলি। আমার উদ্দেশ্য ছিল কোনোভাবে দুখানা বাঁশির সুর রেকর্ড করে নেওয়া। স্বভাবতই বৃদ্ধ নেতিবাচক জবাব দেয়, কিন্তু মানুষের ভয়, মর্যাদা আর জবান সব কিছুর উপরে আছে আরেকটা জিনিস, টাকা। বেশ কিছু টাকার বিনিময়ে গরিব বৃদ্ধ শার্দুল বাঁশি বাজাতে রাজি হয়। কিন্তু সে আমায় জানায় দুটো বাঁশি একই সঙ্গে বাজাবে না, একটা একটা করে বাজাবে এবং কেবলমাত্র সোজা স্বরলিপি অনুযায়ী বাজাবে। সোজা স্বরলিপি? সেটা কিরকম? জিজ্ঞেস করতে বৃদ্ধ যা বলল সেটা শুনে আমার মনের 80% রহস্য পরিষ্কার হয়ে গেল। আগেই বলেছি দুটো বাঁশির প্রত্যেকটিতে মোট 7টা করে ছিদ্র রয়েছে। এক একটা ছিদ্রে আঙুলে চাপ দিয়ে সাধারণ নিয়মই বাজাতে হয়। প্রথম থেকে পরপর 7 নম্বর ছিদ্র অবধি একটা একটা করে নোট বা সুর বাজালে সেটাকে ধরা হয় সোজা স্বরলিপি অনুযায়ী বাজানো। এরকম ভাবে দুখানা বাঁশি একসঙ্গে বাজালে একটা অদ্ভুত সুর বের হয়, যা জঙ্গলের দেবতাকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। কিন্তু যদি বিপরীত স্বরলিপি অর্থাৎ 7ম নোট থেকে প্রথম অবধি বাজানো হয়, তার ফল হয় ঠিক বিপরীত, অর্থাৎ নিদ্রিত অপদেবতার জাগরণ ঘটে। আর এই পদ্ধতিতে যদি কখনো তার ঘুম ভাঙে, তার ফলে যে কি হবে তা কারোর জানা নেই। কিন্তু অনুমান করা যায় সেটা খুব একটা সুখকর অভিজ্ঞতা হবে না। যাই হোক, আমার অনুরোধে বৃদ্ধ এক এক করে প্রথম থেকে 7ম সুর বাজিয়ে শোনায়। বলা বাহুল্য আমার কোটের পকেটে রাখা টেপ রেকর্ডারে সবকিছুই রেকর্ড করে নি। তারপর বেশি সময় নষ্ট না করে ওই অপার্থিব সুর সঙ্গে করে ফিরে আসি কলকাতায়। এক পরিচিত সাউন্ড ইঞ্জিনিয়ারের স্টুডিওতে কয়েক ঘন্টার প্রচেষ্টায় দুখানা ট্র্যাক রেডি করি। একটা ট্র্যাক যেখানে দুটো বাঁশির সুর ফরওয়ার্ড করে মিক্স করা হয়েছে, আর দ্বিতীয় ট্র্যাক যাতে সুর দুটো বিপরীত দিকে প্লে করানো হয়, অর্থাৎ পাহাড়ি অপদেবতার জাগরণের অপবিত্র সুর আমার করায়ত্ত। কিন্তু একটা ব্যাপার আমার কাছে এখনো পরিষ্কার হলো না। যদি বিশেন সিং এর গল্প অনুযায়ী দুখানা বাঁশি একসাথে সমান্তরালে বাজানো হয়েছিল, তবে দ্বিখণ্ডিত অপদেবতার দুটো আত্মাই নিষ্ক্রিয় হলো না কেন? এখনো বিদেহী উপস্থিতি লক্ষ্য করা যায় কেন? কিছু একটা গরমিল আছেই, আর সেটা হাতে কলমে পরীক্ষা না করে বোঝা সম্ভব নয়। অতএব আমি ঠিক করলাম মেথহাজোড়ায় ফিরে গিয়ে বিপরীত সুরটা বাজিয়ে দেখব, তারপর যা হয় দেখা যাবে। আমার রেকর্ডারের এক বিশেষ বৈশিষ্ট্য আছে, তা হলো রেকর্ডিং অন রেখেই যন্ত্রে সেভ করা অন্য ফাইলও প্লে করা যায়। অর্থাৎ রেকর্ডার চালু করেই আমি সুরটা বাজাবো।
ফলস্বরূপ যা হবে তার একটা এভিডেন্স থাকবে আমার রেকর্ডারে। সুতরাং আর দেরি না করে এডিট করা ফাইল আর আলাদা করে রেকর্ড করা বাঁশির সুর দুটো সেভ করে নিয়ে সোজা চলে আসি মেথা জোড়ায়। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। খচ করে একটা শব্দ হওয়ার সাথে সাথে শতানিক বোসের রেকর্ড করা ফাইল নিশ্চুপ হয়ে যায়। শোনার প্রয়োজনও নেই আর। আমি কিছুক্ষণ চুপ করে চোখ বন্ধ করে নিজের ভাবনাগুলোকে সাজিয়ে নিলাম। এর পরবর্তী ঘটনাগুলো খুব সহজেই অনুমান করে নেওয়া যায়। শতানিক বোস এখানে এসে অপবিত্র সুরটা বাজায়, আর যার ফলে অপশক্তির ঘুম ভাঙে, আর খুব সম্ভবত তার হাতেই ওর মৃত্যু হয়েছে। কিন্তু একটা প্রশ্ন আমাকে চিন্তায় আচ্ছন্ন করে রাখল। শতানিক বোসের প্রশ্ন। দুখানা বাঁশি একসাথে সমান্তরালে বাজানো হয়েছিল, তবে দ্বিখণ্ডিত অপদেবতার দুটো আত্মাই নিষ্ক্রিয় হলো না কেন? এখনো বিদেহী উপস্থিতি লক্ষ্য করা যায় কেন? কেন? ল্যাপটপ বলছে সময় 4:25। সূর্যাস্ত হতে এখনো 2 ঘন্টা, কিন্তু মেঘলা আকাশের ছায়ায় জঙ্গলের আলো আঁধারি আজ যেন একটু বেশি গাঢ়। ঠিক 5 মিনিট। 5 মিনিটের মাথাতেই আমার ল্যাপটপে স্ক্রিন সেভার চেঞ্জ হলো, আর ফুটে উঠল একটা ডিজিটাল আর্ট। সমগ্র বিশ্বকে কাঠের পুতুলের মতো নাচাচ্ছে পীতাম্বর পরিহিত কৃষ্ণবর্ণের এক তরুণ। সঙ্গে সঙ্গে আমার মন বিভিন্ন মাত্রায় ভেঙে গেল, আর চোখের সামনে ভেসে উঠল গল্পে শোনা কিছু টুকরো টুকরো ঘটনা। 2 বলশালী পুরুষ মল্লযুদ্ধ করছে। একজনের বেশ ব্রাহ্মণের, অন্যজন রাজপুরুষ। যুযুধান 2 পক্ষ, কিন্তু শেষমেশ জয়লাভ করে দীর্ঘদেহী ব্রাহ্মণ। তারপরে 2 হাতে ভূপতিত রাজপুরুষের দেহ দ্বিখণ্ডিত করে ফেলে দুদিকে ছুঁড়ে দিল, কিন্তু আশ্চর্যজনকভাবে ছিঁড়ে ফেলা দেহ পুনরায় জোড়া লেগে গেল। এইরকম বার কয়েক হওয়ার পর ক্লান্ত ব্রাহ্মণ অসহায় হয়ে তাকালো একপাশে দাঁড়িয়ে থাকা অপর 2 ব্রাহ্মণের দিকে। তাদের মধ্যে যার গায়ের রং মেঘের মতো কালো, সে একটা কাঠি তুলে নিয়ে মাঝ বরাবর ছিঁড়ে দিল। তারপর একটি অংশ নিজের বাম দিকে ও কাঠির আরেকটি অংশ নিজের ডান দিকে বিপরীতমুখী করে ছুঁড়ে ফেলল। এবার আর ভুল হলো না। বলশালী ব্রাহ্মণটি আবার ছিঁড়ে দিল তার শত্রুর দেহ, এবং দুদিকে এমনভাবে ফেলল যাতে কর্তিত অংশ দুটি বিপরীত দিকে থাকে এবং জোড়া না লাগতে পারে। এইভাবে পরাজয় ঘটে মগধরাজ জরাসন্ধের। বর্তমান পরিস্থিতির সাথেও এই গল্পের বেশ কিছু মিল আমি লক্ষ্য করলাম। প্রথমত, আদিবাসী বৃদ্ধ বর্ণিত প্রাচীন প্রথা অনুযায়ী অবশক্তি সম্বলিত নবজাতকের দেহ 2 ভাগে কেটে একটিকে কবর দেওয়া হয় মাটির তলায়, অপরটিকে ফেলে দেওয়া হয় জঙ্গলের গভীরে, যাতে 2 দেহের মিলন কখনো না ঘটতে পারে। কিন্তু আত্মা, তাদের নিষ্ক্রিয় করার জন্য 2খানা বাঁশিতে প্রাচীন সুর বাজানো হয়। কিন্তু এখানেই তো হিসেব গরমিল হয় সবার। সোজা স্বরলিপিতে 2টি বাঁশি বাজালে পুরোপুরিভাবে সত্তার বিনাশ ঘটে না। সেটা প্রথম থেকে সপ্তম নোট অবধি বাজানো হোক, অথবা পিছন থেকে সামনের দিকে বাজানো হোক না কেন, উভয় ক্ষেত্রেই সুরের চলন সমমুখী ও সমান্তরাল থাকছে, যার ফলে জরাসন্ধের দ্বিখণ্ডিত দেহের মতো তারাও একে অপরের সাথে যোগসূত্র স্থাপন করে ফেলে বা করার চেষ্টা করে। সেজন্যই এতদিন 2 সত্তার মধ্যে একটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে এই বাড়ির চারপাশে অপর সত্তাটির খোঁজে। এই বাড়ির চারপাশে, তার মানে আরেকটি সত্তার অস্তিত্ব এই বাড়ির আশেপাশেই রয়েছে। এই ভাবনাটা মাথায় আসার সাথে সাথেই একটা হিমেল পরশ আমার সিদ্ধাটা দিয়ে বয়ে গেল। আর একটু পরেই তো বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে। আমাকে যা করার এর আগেই করে ফেলতে হবে। শতানিক বোস যা অনুধাবন করতে পারেনি বা করতে দেরি করে ফেলেছিল,
আমি তা বুঝতে পেরেছি কি করে সম্পূর্ণরূপে মেথাজোড়ার অভিশাপ নির্মূল করা সম্ভব। তার জন্য প্রয়োজন আলাদা আলাদা করে রেকর্ড করা বাঁশির সুর দুটো। আমি রেকর্ডের ফোল্ডার থেকে বেরিয়ে বাকি ফোল্ডারগুলো দেখতে থাকলাম। হ্যাঁ, সেভড আইটেম নামে একটি ফোল্ডারে র ফাইল 1 আর র ফাইল 2 নামের দুখানা অডিও পাওয়া গেল। একটুখানি চালিয়ে বুঝতে পারলাম এই দুটোই হলো আলাদা আলাদা করে রেকর্ড করা বাঁশির সুর। আমার আঙুল অজানা উত্তেজনায় বারবার কেঁপে উঠছে। টাচপ্যাডের মাধ্যমে কার্সারকে ঠিকমতো আয়ত্ত করতে পারছি না। কোনো রকমে একটা অডিও এডিটিং সফটওয়্যার খুললাম। ঈশ্বরকে ধন্যবাদ, এককালে আমার মধ্যে গান বাজনার শখ ছিল, নইলে আজ এই সফটওয়্যার আমার ল্যাপটপে ইনস্টল করা থাকতো না। যাই হোক, দুখানা অডিও ক্লিপ ইম্পোর্ট করে ট্র্যাকে সাজিয়ে নিলাম। ঠিক এই জায়গাতেই সব সময় ভুল হয়েছে অতীতকাল থেকে। সবাই সুর দুটো একই অভিমুখে বাজিয়ে এসেছে, যার জন্য একটা সুন্দর হারমোনি তৈরি হয়েছে প্রতিবার, আর তাতেই সক্রিয় থাকার ইন্ধন পেয়েছে পাহাড়ি অপচ্ছায়া। কিন্তু আমি একটা সুর প্লে করলাম সামনের দিকে, অপর সুরটা প্লে করলাম বিপরীত দিক দিয়ে। ব্যাস, আর অল্প কাজ। দুটো ফাইল সেভ করলাম, এবার মিক্সিংটা বাকি শুধু। একটা যুদ্ধ জয়ের উল্লাস অনুভব করছি। আশা করি এতেই হবে। আচমকা একটা শব্দ কানে এলো। কেউ কি দরজা ধাক্কাচ্ছে? না না, ঠিক ধাক্কা নয়, যেন কেউ মিহি নখ দিয়ে ক্রমাগত শব্দ করছে কাঠের দরজায়। তবে কি শতানিক বোসের সাথে যা ঘটেছিল তারই পুনরাবৃত্তি হবে? আমি ল্যাপিটা আমার ব্যাগের ওপর রেখে দিয়ে মিক্স বাটনটা চালু করে দিলাম। একদম র ফাইল নিয়ে কাজ করছে সফটওয়্যার, তাই খানিকটা সময় লাগবে। ওদিকে আরও একবার শব্দটা শোনা গেল, আরও একটু স্পষ্ট। দরজার গায়ে এমন শব্দ হচ্ছে কি? আমি ধীর পায়ে গিয়ে গেলাম দরজার কাছে। কি দেখবো, কাকে দেখবো জানি না। সাহস করে চোখ রাখলাম কাঠের ফাটলে। কে আছে বাইরে? কই, কেউ নেই তো। আমি হাট করে দরজা খুলে দিলাম। না, কেউই নেই। বৃষ্টি থেমেছে অনেকক্ষণ হলো, তবে মাটিতে ভেজা হালকা সোঁদা গন্ধের রেশ রয়েছে এখনো। আর আকাশের দিকে তাকাতেই আমি মুগ্ধ হয়ে গেলাম। মেঘের ক্যানভাসে কেউ যেন লাল রঙের পোঁচ দিয়েছে। সারা আকাশ ছেয়ে রয়েছে গোধূলিতে। চারিদিকে ঠিকরে পড়ছে আশ্চর্য লাল আলো। একবার মনে হলো এ মায়া জগতে কোনো রকম অলৌকিকতার স্থানই নেই। আবার হয়তো। আমি চোখ বন্ধ করে দুই গালে মেখে নিতে লাগলাম খানিকটা লালিমা। আর তখনই খটখট করে একটা শব্দ শুরু হলো আমার ঠিক পিছনে। আমি পিছন ফিরলাম। পশ্চিমমুখী ঘর, খোলা দরজা দিয়ে রক্তিম আলো পড়ছে ঘরের ভিতরে। তাতে আমার দীর্ঘ ছায়া চলে গেছে একেবারে শেষ প্রান্তের দেওয়াল পর্যন্ত। ওই কোনায় আমার মিনি ল্যাপটপ তার কাজ করে চলেছে। 35% মিক্সিং হয়েছে। বাকিটা হয়ে গেলেই প্লে করব আমার সম্পাদিত সুর। তবে শব্দটা কোথা থেকে এলো? এবার আমার চোখ পড়ল ঘরের মাঝখানে থাকা ফাটলটার দিকে, আর তাকাতেই চমকে উঠলাম। ফাটলের মধ্যে থেকে একজোড়া চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মানুষের চোখ। যে শব্দটা আমি দরজায় টোকা দেওয়ার শব্দ ভেবে ভুল করছিলাম, সেটা আসলে ঘরের মেঝের ফাটলে চির ধরার শব্দ। আর সেখানে মানে মাটির তলা থেকে আমার দিকে তাকিয়ে আছে একটা মানুষ। ওই চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মধ্যে একটা পরিবর্তন এলো। আমি যেন আজকের সময় থেকে পিছিয়ে গিয়েছি বেশ কিছুটা অতীতে। এই বাড়িতে ঘটে যাওয়া কিছু ঘটনা বিচ্ছিন্ন স্বপ্নের মতো ভেসে উঠল আমার চোখে।
ধর্ম তার সন্তানের দেহাংশ কবর দিয়েছিল এই বাড়ির মেঝেই গর্ত খুঁড়ে, তারপর পুনরায় পাকাপোক্ত মেঝে বানিয়ে দেয়। শতানিক বোস পালাবার সময় একটা ফাঁপা মেঝে দিয়ে দৌড়ানোর শব্দ শুনতে পেয়েছিলাম রেকর্ডে। তারপর এক বিভৎস চিৎকার ও পুরুষ কণ্ঠের আর্তনাদ। শুনছেন? একটা গলায় আমার চটকা ভাঙল। পরিচিত গম্ভীর পুরুষ কণ্ঠস্বর। শতানিক বোস না? আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? শতানিক বোস? হ্যাঁ, আমি শতানিক। আপনি বেঁচে আছেন? কিন্তু রেকর্ডারে যা শুনেছি তাতে তো। এলোমেলো কিছু কথা ভেসে আসলো মাটির তলা থেকে, যেন অতি কষ্টে কণ্ঠনালী দিয়ে বেরিয়ে আসছে শব্দগুলো। আমার মধ্যে সে প্রবেশ করতে চায়। আমি ইচ্ছে শক্তির জোরে কোন রকমে আমার মধ্যে তাকে প্রবেশ করতে বাধা দিই। সেই ফাঁকের রেকর্ডার বন্ধ করে অডিও ফাইলে ডু নট ওপেন লিখে রাখি, যাতে ভবিষ্যতে কেউ ওই রেকর্ডিংটা প্লে না করে। কিন্তু ততক্ষণে আমার শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাই, কিন্তু নিজেকে আর বাঁচাতে পারলাম না। আমার শরীরে সে আছে, এতদিন ছিল একটা। আমি কিছু বলতে যাওয়ার আগেই একটা খোনা গলায় হাসি শুনতে পেলাম। একটা অদ্ভুত মেয়েলি গলা শোনা গেল। बाबूजी, मैं ऊपर आ जाऊं? बहुत दिनों से मिट्टी के अंदर हूं और एक बाबू है मेरे साथ, मेरे शरीर के साथ जुड़े हुए। আমার গলা শুকিয়ে গেছিল, তবু আমি কোনো মতে জিজ্ঞাসা করলাম, কন হো তুম? এরপর ভাঙা ভাঙা হিন্দিতে যা শুনলাম তার সারাংশ এই। অনেক বছর আগে কাঠকুড়োতে এসে পথ হারিয়ে এইবারই সন্ধান পেয়েছিল মেয়েটি, কিন্তু সন্ধ্যা হতেই একটা কিছু প্রবেশ করে তার শরীরে। আর সেই দিন থেকেই মেধাজোড়া জঙ্গলে অতৃপ্তির সাথে তার শরীর দখল করে ঘুরে বেড়াতে থাকে সেই অজানা সত্তা। সে কি যেন খুঁজত সারাক্ষণ, বিশেষ করে এই বাড়ির চারপাশে। তারপর একদিন একটা বাবু লোক আসে এই জঙ্গলে, প্যান্ট শার্ট পরা। সেই দিন সারা দুপুর লক্ষ্য করে বাবুটাকে। সন্ধ্যার সময় একটা অদ্ভুত সুর শুনে সোজা চলে আসে এই বাড়ির দরজায়। চারপাশে পাগলের মতো ঘোরাফেরা করে, কি সব কথা বলে, টোকা দেয়। তারপর লোকটা দরজা খুলতেই ওর হাওয়ায় ভাসমান শরীরে তীব্র উল্লাসের জন্ম হয়। সে আনন্দে চিৎকার করে ওঠে, আর তার সাথেই পাল্লা দিয়ে লোকটা ভয়ে চিৎকার করে ওঠে। আর ঘরের মেঝে ফুঁড়ে বেরিয়ে আসে লাল মতো কিছু একটা। সেটা কিছুক্ষণ পর ওই লোকটাকে কবজা করে নেয়। মেয়েলি গলার কথাটা শেষ হতে না হতেই মাটির ফাটল আরো খানিকটা চওড়া হলো যেন। আমি অবাক হয়ে দেখতে লাগলাম। সেখান থেকে বেরিয়ে আসছে একটা নারকীয় প্রাণী। পেছনের খোলা দরজা দিয়ে এখনো ঠিকরে আছে বিকেলের লাল আলো। আমার শরীরে খানিকটা বাধা পেয়ে বাকিটা পড়েছে কিংভূত কিমাকার উপস্থিতির দেহে। তার অর্ধেক শরীর ইটের রঙের মতো লাল এবং সুগঠিত। দীর্ঘ হাত নেমে এসেছে হাঁটু অবধি। তবে সব থেকে দৃষ্টি আকর্ষণ করে প্রাণীটার মাথা। একটা নয়, ঘাড়ের ওপর আছে দুখানা মাথা। একটা কোনো দেহাতি স্ত্রীলোকের, আর অন্যটা, আমি যদি খুব ভুল না হই, সেটা প্যারানর্মাল রিসার্চার শতানিক বোসের মাথা। কিন্তু সেটা অস্বাভাবিক লাল ও আকারে বেশ বড়। সম্ভবত বড় হওয়ার কারণেই মাথাটা ঘাড়ের এক থেকে হেলে আছে, আর চোখ দুটো বন্ধ। জঙ্গলের দুই অমর অপসত্তা তাদের পুরনো দেহে ফিরে যেতে পারেনি,
যেহেতু সেগুলো বহুকাল আগেই প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে গেছে, তাই একটা দেহাতি নারী শরীর ও একটা পুরুষ শরীরের মেলবন্ধনে সৃষ্টি করেছে অবর্ণনীয় এক বিভীষিকা। একটা গোয়ানি বেরিয়ে এলো প্রাণীটার রক্তিম মুখ দিয়ে। সেটা এখন আর স্থির নেই, এগোচ্ছে আমার দিকে। তার গতির সাথে যুক্ত হয়েছে আশ্চর্য এক দুলুনি। আমি স্নায়ু স্থির রেখে প্রাণীটার পাশে একটু ঝুঁকে ঘরের পিছনে রাখা ল্যাপটপের স্ক্রিনের দিকে দেখলাম মিক্সিংয়ের কাজে গিয়েছে 97%। আমায় যে করে হোক ওই সুরটা প্লে করতেই হবে, নইলে আমার পরিণতি কি হবে তা কল্পনা করা দুঃস্বপ্নের নামান্তর। আমি কি পারবো? ল্যাপটপের কাছে পৌঁছতে হলে আমাকে কাটিয়ে যেতে হবে সামনের প্রাণীটাকে। কিন্তু ওর কাছে গেলেই তো মনে পড়ে গেল রেকর্ডিংয়ে শোনা বিভৎস মৃত্যুর ঘটনা। তবুও সব কিছু অদৃষ্টের ওপর ছেড়ে দিয়ে আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড়লাম ল্যাপটপের দিকে। কিন্তু হঠাৎ মনে হলো আমার পা যেন মাটিতে নেই, আর আমার শরীর শূন্যে ভেসে উঠেছে আর ক্রমশ এগোচ্ছে মালভূমির আতঙ্কের দিকে। আমি হয়তো জ্ঞান হারাচ্ছি। খুব কাছে চলে গেছি প্রাণীটার, এতটাই কাছে যে ওটার শরীর থেকে আসা গন্ধও পাচ্ছি, দীর্ঘদিন মাটি চাপা পড়ে থাকার গন্ধ। হঠাৎ একটা চোখ যেন খুলে গেল লাল মাথাটার, আর সেই চোখের ভেতর স্পষ্ট দেখা যাচ্ছে ফাটা ফাটা 3টে লাল মণি। আমার আর কিচ্ছু করার নেই, এই দানবের হাতেই অন্তিম পরিণতি লাভ করবে আমার শরীর। খেয়াল হলো একটা যেন মৃদু সুর শুনতে পাচ্ছি, কিন্তু এতটাই মৃদু যে সত্যি না মিথ্যে বুঝতে পারলাম না। আমার দেহ জড়িয়ে ধরেছে অপার্থিব জগতের জরাসন্ধ। সে বাঁধন যেন শক্ত হচ্ছে ধীরে ধীরে, সেই সঙ্গে দৃষ্টি হারাচ্ছে আমার চোখ। গর্গ যখন চোখ খুলল তখন চারিদিক অন্ধকার হয়ে এসেছে, বিরাজ করছে স্বাভাবিক নিস্তব্ধতা। শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার একটানা রি রি শব্দ। গর্গ দেখল ও পড়ে আছে ঘরের ভাঙা মেঝের উপর। কিছুক্ষণ ধাতস্থ হওয়ার পর একে একে সবকিছু মনে পড়তে লাগলো। অজ্ঞান হয়ে যাওয়ায় আগে একটা সুর কানে এসেছিল ওর। ওটার জন্যই কি তবে এই যাত্রায় রক্ষা পেল গর্গ? কিন্তু সুরটা প্লে করলো কে? ওর স্পষ্ট মনে আছে ও তো করেনি। গর্গ কোনো রকমে এগিয়ে এলো ওর ল্যাপির দিকে। অনেকক্ষণ কোনো কাজ না হওয়ায় স্লিপ মোডে রয়েছে যন্ত্রটা। ল্যাপটপের টাচপ্যাডটায় আঙুল ছোঁয়াতেই উজ্জ্বল হলো এলইডি স্ক্রিন। পাসওয়ার্ড টাইপ করতেই উন্মুক্ত হলো মিক্সিং সফটওয়্যারের চেনা চৌকুপি। তাতে ফুটে উঠেছে কিছু কথা, সাউন্ড মিক্সিং কমপ্লিট, আর তলায় একটা চেক বক্স, তাতে সবুজ টিক চিহ্ন দেওয়া, আর পাশে ছোট ছোট অক্ষরে লেখা অটো প্লে অ্যান্ড সেভ দ্য অডিও আফটার মিক্সিং। সফটওয়্যারটার সেটিংসটাই দারুণ। শেষ হলো আমাদের আজকের গল্প, সৌম্য সাহার লেখা জরাসন্ধ। গল্পের সূত্রধার অর্ণব ও সৌভিক। গল্প পাঠে তথা ডক্টর গর্গ ব্যানার্জির চরিত্রে
অর্ণব, পর্ব পরিচালনায় এবং দ্বিতীয় কথকের ভূমিকায় আমি সৌভিক, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সুমঞ্জয়, শতানিক বোসের চরিত্রে মানব, অশরীরী নারী কণ্ঠে সানন্দা এবং প্রচ্ছদঙ্কনে অভিব্রত। আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধে যাবতীয় তথ্য আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সেই। আমাদের আজকের গল্প সম্পর্কে আপনাদের মতামত জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। ও হ্যাঁ, আরও একটা কথা জানিয়ে রাখি, ধি প্রকাশনী থেকে প্রকাশিত পল্লব হালদারের অর্ক সমগ্র 1 এখন স্মার্ট রিডার্সের মাধ্যমে অনলাইনে তো পাবেনই, তাছাড়া কলেজ স্ট্রিটে বইটি পাবেন জানকী বুক ডিপো, অরণ্যমন, ডেইজ, বইচই ও প্ল্যাটফর্ম স্টলে। তাহলে আজকের মতো বিদায়। আগামী রবিবার আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। টিল দেন প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। নমস্কার।